হ্যালো এভরিওয়ান, আজকে আমরা দেখব যে কিভাবে এরকম একটা ইলেকট্রিক্যাল ড্রয়িং আমরা তৈরি করতে পারি একটা আর্কিটেকচারাল প্ল্যান থেকে। তো এই ইলেকট্রিক্যাল ড্রয়িং তৈরি করার আগে চলেন আগে আমরা আর্কিটেকচারাল ড্রয়িংটা খুব ভালো করে দেখে আসি যে এক্স্যাক্টলি আর্কিটেকচারাল প্ল্যানে কী কী আছে। আপনারা এখন যে প্ল্যানটা দেখতে পাচ্ছেন এগুলোকে আমরা বলে থাকি আর্কিটেকচারাল লেআউট প্ল্যান। তো এই যে আর্কিটেকচারাল লেআউট প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি এটা হচ্ছে বড় একটা ডরমেটরি বিল্ডিংয়ের সিম্পল সিঙ্গেল একটা ইউনিট। তো চলেন আগে আমরা দেখি যে আর্কিটেকচারাল প্ল্যানের মধ্যে কী কী আছে। সো আপনি যদি এই প্ল্যানটা একটু ভালো করে লক্ষ্য করে দেখেন, আমরা দেখতে পাচ্ছি এইটা আমাদের এন্ট্রান্স, রাইট? সো আমি যদি এই দিক দিয়ে এন্ট্রান্স করি, সো আমার সামনের দিকে আমি লিভিং রুম পাচ্ছি। সো এরপরে আমার কিচেন এরিয়া আছে এই জায়গার মধ্যে, এবং আমরা এদিকে দেখতে পাচ্ছি আমার বেডরুম আছে। এটা একটা বেডরুম এবং এইটা একটা বেডরুম। তো যখন আমরা কোনো ডরমেটরি বিল্ডিং বা এরকম ছোটো কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের প্ল্যান করে থাকি, তো মোটামুটি এই টাইপের ফাংশনগুলাই থেকে থাকে। তো সাধারণত যেটা বলা হয় যে আপনি যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং বা যে কোনো বিল্ডিংয়ের আর্কিটেকচারাল লেআউট প্ল্যানটা খুব ভালো করে বুঝতে পারেন, তাহলে ইলেকট্রিক্যাল প্ল্যানটা করা অনেক সুবিধাজনক হয়ে যায়। তো যদি আমরা এই প্ল্যানটি একটু ভালো করে বোঝার চেষ্টা করি, দেখেন আমার এখানে একটা বেডরুম আছে এবং এই অংশে আর একটা বেডরুম আছে। এইটা আমার কমন স্পেসের মতো, যেদিকে আমার লিভিং রুম আছে, ডাইনিং আছে এবং সাথে একটা কিচেন আছে, এইটাতে একটা টয়লেটই আছে। তো এখানে ইলেকট্রিক্যাল লেআউট যদি আমি করতে চাই আমার কী কী লাগতে পারে, প্রথমত আমার লাইট লাগবে, রাইট? তো এরপরে আমার ফ্যান লাগবে। সো ফ্যানের পরে আমার লাগবে সকেট। সকেট আমার কী কাজে লাগতে পারে, যেমন এসির জন্য লাগতে পারে, গিজারের জন্য লাগতে পারে, টেলিভিশনের জন্য লাগতে পারে, ফ্রিজের জন্য লাগতে পারে, রেফ্রিজারেটরের জন্য লাগতে পারে। তারপর লাইট এবং ফ্যানকে কন্ট্রোল করার জন্য সুইচ বোর্ড লাগবে, রাইট? সো সুইচ বক্স। ওকে, সো এরপরে মনে করেন এই যে পুরো জিনিসটা আপনি তো ওয়ারিংয়ের মাধ্যমে করবেন, রাইট? সো ডেফিনেটলি আপনার কেবল লাগবে, কেবল লাগবে। সো কেবলগুলোকে নিয়ে যাওয়ার জন্য আপনার পাইপ ব্যবহার করতে হবে, পাইপ ব্যবহার করতে হবে। তারপরে এই পুরো সিস্টেমটা কন্ট্রোল করার জন্য আপনার সার্কিট ব্রেকার লাগবে। মানে ফুল প্রসেসটাই কিন্তু এই জায়গাতে আমাদের আসলে বোঝার মতো ব্যাপার আছে। তো এখন আমরা স্টেপ বাই স্টেপ যাই। প্রথমত আমরা একটা লাইটের প্ল্যানের দিকে একটু দেখি, হ্যাঁ? তো এখন যে প্ল্যানটা আমাদের চোখের সামনে আছে এটাকে আমরা বলি ইলেকট্রিক্যাল লেআউট প্ল্যান। তো এই জায়গার মধ্যে কি কি আমরা ব্যবহার করেছি? সো প্রথমত আমরা ফ্যানের ব্যাপারটা দেখি, যে দেখেন প্রত্যেকটা বেডরুমে আমরা একটা করে ফ্যান দিয়েছি, রাইট? সো এইটা আমাদের একটা সিলিং ফ্যান। তো এই ফ্যানগুলোকে আমরা বলে থাকি 52 ইঞ্চি সুইপ সিলিং ফ্যান, হ্যাঁ, সিলিং ফ্যান। তো সাধারণত আমাদের দেশে যে ফ্যানগুলো আমরা ব্যবহার করে থাকি সেগুলো হয় আপনার 36 ইঞ্চি, 48 ইঞ্চি এবং 52 ইঞ্চি। তো 52 ইঞ্চি সিলিং ফ্যানগুলো সাধারণত বেশি ব্যবহার করা হয়। ওকে, তো একটা জিনিস মনে রাখবেন যে সাধারণত আমাদের বিএনবিসির মধ্যে একদম ডিটেলসে বলাই আছে যে প্রত্যেকটা রুমে কতগুলো আপনার ফ্যান ব্যবহার করতে হবে। তো অ্যাজ ইউজুয়াল যে রুলসটা আসলে ফলো করা হয়, যদি আপনার বেডরুমটা বা যে কোনো টাইপের রুম যদি মোটামুটি 120 থেকে শুরু করে 140 স্কোয়ার ফিটের মধ্যে থাকে, তাহলে আপনার একটা 52 ইঞ্চি সিলিং ফ্যান ব্যবহার করলেই চলে। তো সেই হিসাবে দেখেন আমরা এখানে একটা ফ্যান দিয়েছি, এই জায়গায় একটা ফ্যান দিয়েছি, সো এইটাতে আমাদের একটা ফ্যান আছে। ওকে, সো এরপরে আমরা আর একটা জিনিসের দিকে একটু তাকাই যে আমরা লাইটগুলো কীভাবে দিয়েছি। তো সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ে যদি আপনার খুব বেশি পরিমাণে ল্যাভিশ টাইপের বিল্ডিং না হয়, বা এই জায়গাতে যদি খুব বেশি পরিমাণে আসলে ওইরকম রংচং টাইপের কোনো কিছু না করে, সাধারণত মানুষজন আপনার ওয়ালে লাইটগুলোকে প্রিফার করে থাকে। যেমন ধরেন আমরা যেটা করেছি, সো এইটা একটা লাইটের পয়েন্ট, সো এইটা একটা লাইটের পয়েন্ট এবং এইটা একটা লাইটের পয়েন্ট। এখন এই লাইটটা আপনি যে কোনো টাইপের লাগাতে পারবেন। আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে ওই লাইটটা লাগানোর জন্য প্রয়োজনীয় যে জিনিসগুলো লাগে, যেমন আপনার হোল্ডার, আপনার ক্যাবলস, লাইটের যে পয়েন্টগুলো সেটা আমরা দেখিয়ে দিয়ে আসি। সিমিলারলি এখানে একটা লাইটের পয়েন্ট দিয়েছি আমরা, এটা একটা পয়েন্ট দিয়েছি, এটা একটা পয়েন্ট দিয়েছি, এবং এটা রান্নাঘর যেহেতু আছে, সো এই জায়গাতে আমরা সিলিং লাইট দিয়েছি। দেখেন এই যে এইটা বেশ সুন্দর একটা, এখানে একটা আপনি অ্যাস্থেটিক ভিউ পাবেন সিলিং লাইট, রাইট? সিলিং লাইট, হ্যাঁ, এইটা তিনটা, এগুলাকে সাধারণত আমরা 3 ওয়াট সিলিং লাইট বলে থাকি। অনেক সময় এটাকে 7 ওয়াটও করা হয়, হ্যাঁ, এটা ডিপেন্ড করে যে ক্লায়েন্ট টু ক্লায়েন্ট। আর এটা তো আমার একটু লবির মতো জায়গা আছে, সো এই জায়গাতে আমরা সেম লাইটটা দিয়ে দিয়েছি। এবং এইটা আমাদের টয়লেট, সো টয়লেটের এখানে এটা হচ্ছে মিরর লাইট বলা হয়, হ্যাঁ। আমি এটা যদি একটু এখানে লিখি, মেবি এখানে ভালো হবে, অথবা মেবি ভিডিওর জন্য আমি এখানে লিখতে পারি, হ্যাঁ, মিরর লাইট, হ্যাঁ, মিরর লাইট। আর এটাকে আমরা সিলিং লাইট বলতেছি। সো এটা আপনার 7 ওয়াটের স্পট লাইট বলা হয়, টয়লেটের জন্য আছে। আচ্ছা, এখন আপনি যেটা একটু মানে মনোযোগ সহকারে শুনবেন সেটা হচ্ছে যে একটা রেসিডেন্সিয়াল বিল্ডিংয়ের ওয়ান অফ দ্য ইম্পর্টেন্ট টাস্ক হচ্ছে সুইচ বোর্ডের একদম প্রপার জায়গাটা খুঁজে বের করা। তো আমাদের বিএনবিসির মধ্যে একটা রুলস আছে, সেটা হচ্ছে যে সুইচ বোর্ডটা আপনি কোথায় দিতে পারবেন এবং কোথায় দিতে পারবেন না। দেখেন আমি যদি এই রুমের কথা চিন্তা করি, আমি এদিক দিয়ে ঢুকলাম রুমের মধ্যে, রাইট? সো এটা আমার এন্ট্রান্স ডোর, আমার সুইচ বক্সটা দেখেন এই জায়গাতে আছে। সো আমি এদিকে ঢুকি, সো আমি দরজা খোলার সাথে সাথে আমার সুইচ বোর্ডটা এই জায়গা থেকে আমি নিতে পারবো, সুইচ বোর্ড, রাইট? সুইচ বোর্ড।
আচ্ছা, এখন আরেকটা রুলস আপনি একটু মনে রাখার চেষ্টা করবেন, সেটা হচ্ছে যে বিএনবিসির মধ্যে একটা রুলস আছে যে যদি আমার কোনো রুম থাকে যেখানে আমার পানি রিলেটেড বা টয়লেটের ব্যাপার থাকে, সেখানে সুইচ বক্সটা বা সুইচ বোর্ডটা বাইরে দিতে হয়। দেখেন, এটা হচ্ছে আমাদের টয়লেটের এরিয়া, হ্যাঁ। তো টয়লেটের এই যে সুইচ বোর্ডটা, এটা কিন্তু আমরা বাইরে দিয়েছি, এটা কিন্তু ভেতরে না। আমি এই সুইচ বক্সটা অন করে টয়লেটের মধ্যে ঢুকবো, বাট বেডরুমের ক্ষেত্রে কিন্তু দেখেন কমপ্লিটলি ডিফারেন্ট জিনিস। আমি জাস্ট দরজাটা খুললাম, তারপরে আমার সুইচ বোর্ডটা দিয়েছি। বাট টয়লেটের ক্ষেত্রে কিন্তু কমপ্লিটলি আউটসাইড, হ্যাঁ। সো এটা আমার আউটসাইড, এটা আমার আউটসাইডে হবে। ওকে, আরেকটা জিনিস হচ্ছে যে অনেকেও এটা হয়তো মনে করতে পারেন যে আমি যদি সুইচ বোর্ডটা দরজার এই ভেতরের দিকে দিই সমস্যা আছে কিনা। বেসিক্যালি সমস্যা নাই, বাট আপনি নিজে চিন্তা করেন তো যে আপনি যখন দরজাটা জাস্ট ওপেন করে ঢুকবেন, আপনার সুইচ বোর্ডটা কিন্তু ঢাকা পড়বে। তো সাধারণত এইটা খুব বড় ধরনের একটা ঝামেলা তৈরি করতে পারে। তো সেই জন্য সুইচ বোর্ডটা দিবেন হচ্ছে দরজার দিকে খুলবে, তার পাশে আপনি দেওয়ার চেষ্টা করবেন। সেম জিনিসটা ফ্যান রেগুলেটরের জন্য প্রযোজ্য, রাইট? ওকে, দেখেন প্রত্যেকটা আমি সুইচ বোর্ড এখানে দিয়েছি। এটা আমার একটা সুইচ বোর্ড আছে, প্রত্যেকটা রুমের জন্য সুইচ বোর্ড আছে। এখানে একটা সুইচ বোর্ড আছে, তারপরে এই সুইচ বক্স থেকে আমরা এগুলো কন্ট্রোল করেছি, এবং আমার টয়লেটের জন্য এই সুইচ বক্সটা আছে। আর এইখানে যেটা আমরা দেখতে পাচ্ছি, যদি একটু জুম করে দেখেন, সো এগুলোকে আমরা বলে থাকি ইলেকট্রিক্যাল লিজ। তো আপনি এই জায়গাতে যে সিমগুলো ব্যবহার করেছেন সেটা রিফ্লেকশন কিন্তু এই জায়গাতে থাকতে, যাতে করে মানুষ বুঝতে পারে যে এক্স্যাক্টলি এখানে যে জিনিসগুলো আছে তার ফিজিক্যাল মিনিংটা কেমন। সো আমি যদি এটার কথা চিন্তা করি, দেখেন এইটা আমাদের ডিবি বোর্ড। সো আমি এখানে লিখে দিয়েছি যে ডিবি বোর্ডটা জাস্ট ডিটেলসে বলা আছে। আর আরেকটা জিনিস একটু খেয়াল রাখবেন, অনেকের ধারণা আছে যে ডিবি বোর্ডটা সাধারণত সবসময় কি দরজার উপরে দেওয়া হয় কিনা। তো এইটা সবসময়ের জন্য সত্যি না। আমাদের এখানে লোডটা খুব কম আছে, লাইক মনে করেন 3 কিলোটের মতো ছোট্ট একটা লোড, রাইট? সো এই জন্য আমাদের যে ডিবি বক্সটা থাকবে সেটা সিঙ্গেল ফেজের ডিবি বোর্ড হবে, এবং এটার খুব বেশি পরিমাণে সাইজও বড় হবে না, তার জন্য আমরা দরজার উপরে ডিবি বোর্ডগুলো দিয়েছি। বা যখন আপনি বড় কোনো রেসিডেন্সিয়াল বিল্ডিং করবেন, কমার্শিয়াল বিল্ডিং করবেন, সবসময় দরজার উপরে যদি আপনি ডিবি বোর্ড দেন, তাহলে দেখবেন যথেষ্ট পরিমাণ জায়গা আপনি পাবেন না। সো সবসময় এটা বসবে তার কিন্তু কোনো মানে নাই। আর এইটা বেসিক্যালি যেটা আমরা করে থাকি, যে এখানে কতগুলো আপনার লাইট আছে, ফ্যান আছে, সুইচ সকেট আছে, তার ডিটেলসটা আমরা এই জায়গার মধ্যে দিয়ে দিই, দেখেন, যাতে আপনি এক গ্লান্সে দেখতে পারবেন যে এক্স্যাক্টলি আমার কী কী ফিক্সার আছে। এখন চলেন আমরা সকেটের দিকে একটু নজর দিই, হ্যাঁ। তো এটা হচ্ছে লিভিং রুমে, এটা আমার টেলিভিশনের জন্য সকেটটা, এই দেখেন টেলিভিশনের সকেট এটা। এই সকেটটা আমরা একটু এক্সট্রা সকেট হিসেবে দিয়ে রেখেছি যদি কোনো কাজে ব্যবহার করে। এই তিনটা হচ্ছে আমার রান্নাঘর রিলেটেড সকেট। সো এইটা ফ্রিজের জন্য, সো এইটা আমার ফ্রিজ এখানে, হ্যাঁ। আর এই দুটো সকেট হচ্ছে কোনোটা বান্নারের জন্য ব্যবহার করবে, এবং একটা আমার একটা সকেট আছে। আর প্রত্যেকটা বেডরুমে অ্যাকর্ডিং টু বিএনবিসি মিনিমাম দুটো সকেট লাগবে। সো এইটা আমার একটা সকেট, এইটা আমার একটা সকেট। সিমিলারলি আমার এখানে একটা সকেট আছে, এই জায়গার মধ্যে একটা সকেট আছে। তো এই যে সকেট, এই সকেটগুলোকে আমরা বলে থাকি 13 অ্যাম্পস 3-পিন সকেট, হ্যাঁ, 13 অ্যাম্প 3-পিন সকেট। আর সুইচ বোর্ডের সাথে আমরা যদি কোনো সকেট ব্যবহার করি, সো এটা 2-পিন সকেট হতে হবে। যেমন ধরেন আমাদের এখানে একটা সুইচ বোর্ড আছে, এই যে সুইচ বোর্ড, এই সুইচ বোর্ডের সাথে একটা সকেট আছে কিন্তু এই যে। সো এই সকেটটাকে আমরা বলে থাকি 2-পিন সকেট, 2-পিন 5 অ্যাম্প সকেট। তো মনে রাখবেন যে 2-পিন 5 অ্যাম্প সকেট সবসময় আমরা সুইচ বক্সের সাথে ব্যবহার করি। এটা কোনোভাবেই আপনার 13 অ্যাম্প সকেট যেখানে আমরা স্কেটিং লেভেল ব্যবহার করি সেখানে কিন্তু করা যাবে না, রাইট? ওকে, চলুন এখন আমরা ওয়ারিংয়ের দিকে একটু মনোযোগ দিই। তো এখানে একটা জিনিস মনে রাখবেন যে আমরা এই যে প্ল্যানটা আপনাদেরকে শো করেছি, এটা কমপ্লিট ডিটেলসের দিকে আমরা যাবো, তো একটা সিরিজ আকারে চলবে। আচ্ছা, তো যে প্ল্যানটা আমরা একটু আগে দেখলাম সেটারই এখানে ফিক্সার লেআউট হুবহু সেম আছে। আমরা যেটা করেছি সেটা হচ্ছে এখানে ওয়ারিংটা আমরা আসলে যোগ করে দিয়েছি। এখন আমরা চলুন একটু দেখি যে ওয়ারিংটা আসলে আমরা কীভাবে করি বা ওয়ারিংয়ের প্রসেসটা কেমন আছে। একটা জিনিস মনে রাখবেন যে সাধারণত আমাদের যে ন্যাশনাল কোড আছে, যেটাকে আমরা বিএনবিসি বলে থাকি, তো অ্যাকর্ডিং টু বিএনবিসি লাইট ফ্যান ওয়ারিং করার জন্য আমরা যে কেবলটা ব্যবহার করে থাকি সেটাকে বলা হয় 1.5 মিলিমিটার স্কোয়ারের কেবল, হ্যাঁ, এটা। আচ্ছা, এখন ডিবি বোর্ড থেকে কোনো সুইচ বক্সে বা কোনো সকেটে যে ওয়ারিং করার জন্য যে কেবলটা ব্যবহার করা হয় সেটার সাইজ হচ্ছে 2.5 মিলিমিটার স্কোয়ার কেবল। আর এসি বা অন্যান্য ইকুইপমেন্টের জন্য এটা ডিপেন্ড করে যে আমার লোডটা কেমন। সো লোডের উপর ডিপেন্ড করে আমার কেবল সাইজটা 2.5 থেকে শুরু করে 4.00 মিলিমিটার স্কোয়ার পর্যন্ত হতে পারে এই জিনিসটা, রাইট? ওকে, তো যদি আমরা এই প্ল্যানটা আরেকটু ভালো করে দেখার চেষ্টা করি, দেখেন আমার এটা হচ্ছে এসডিবি বা ডিবি বক্স, যেটা আপনি বলেন না কেন, সেটা এটা। সো এখান থেকে আমাদের এই প্ল্যানে কোনো এসি ছিল না। তো প্রথমত আমরা সুইচ বক্সের ওয়ারিংগুলো দেখি। সো আমি যেটা করেছি, এই যে আমার SB1টা, সো SB1টা আমরা এখান থেকে ওয়ারিং করে দিয়েছি, দেখেন, হ্যাঁ। সো ওয়ারিং করার পরে SB1 থেকে আমি SB2তে গিয়েছি, 2 থেকে 3তে গিয়েছি। তার মানে আমার যে সার্কিটটা হবে সেটা হচ্ছে SB1 থেকে শুরু করে SB3-র আন্ডারে যতগুলো লাইট বা ফ্যান আছে সব কিছু মিলে আমার একটা লাইটিং সার্কিট হবে। সেগুলোকে আমরা বলে থাকি লাইটিং সার্কিট। সো এটা আমি যদি নাম্বারিং করতে চাই সেটা আমার 1। ওকে, সিমিলারলি আমি দেখেন এখানে কি করেছি, এখান থেকে আরেকটা ওয়ারিং করে দিয়েছি। সো SB4 এবং আমার SB5
এই দুটো মিলে আমার একটা সার্কিট হবে। সো আমার SB4 এবং SB5 এই দুটো মিলে আমার সেকেন্ড সার্কিট হবে। সো L লাইটিং সার্কিট 2 নাম্বার আমার এটা হবে। সো এই যে আমার রেসিডেন্সিয়াল প্ল্যানটা আমরা দেখতে পাচ্ছি, সো এই জায়গাতে কিন্তু বেসিক্যালি আমার দুইটা লাইটিং সার্কিট আছে। এখন শর্টের কথা যদি আমরা চিন্তা করি, তো সকেট নাম্বারটা আমরা দেখেন কিভাবে করেছি, এই 1 2 3 এই তিনটা সকেট আমরা একটা সার্কিটের মধ্যে নিয়েছি, এই 1 2 3। হ্যাঁ, এটা তো ডিএনবিসি অনুযায়ী আপনি সর্বোচ্চ তিনটা সকেটকে একটা সার্কিটে আনতে পারবেন। সো আমার যে Q1 থেকে শুরু করে Q3 পর্যন্ত আমার একটা পাওয়ার সার্কিট। সিমিলারলি আমার এই 4 এবং 5 মানে এই যে রুমটা আছে, সো এই রুমে দুটো আমার সকেট আছে। সো আমরা যেটা করেছি, এইখান থেকে গিয়েছি, এখান থেকে আমি এই জায়গার মধ্যে চলে গেছি। সো আমার Q4 এবং Q5 মিলে একটা সার্কিট তৈরি হয়েছে। সেম জিনিস আমি যদি এইখানের কথা চিন্তা করি, দেখেন আমি এইখান থেকে আর একটা ওয়ারিং করেছি এই জায়গার মধ্যে। তো 6 এবং 7 এই দুইটা মিলে আমার একটা সার্কিট তৈরি হয়েছে। আর এই জায়গাতে আমি আর একটা করেছি। সো এইটা একটা এবং এইটা একটা। তার মানে আমার যে পাওয়ার সকেটগুলো আছে, সো পাওয়ার সকেট দেখেন বেসিক্যালি এখানে চারটা আছে, চারটা সার্কিট। একটা, এই আমার দুইটা, এই আমার তিনটা, এই আমার চারটা। সো আমার এখানে পাওয়ার সকেট আছে 1 থেকে শুরু করে এরকম করে 1 থেকে শুরু করে 4 পর্যন্ত। এখন যদি বলেন এসি থাকতো, তো এসিগুলো আমরা কমপ্লিটলি ডিফারেন্ট চ্যানেল। মনে করেন আমরা যদি এখানে এসি থাকতো, এসি, সো আমরা করতাম কি, এই SDB থেকে এইভাবে আমরা এসিতে কানেকশনটা করে যেতাম, এই আমার এসিতে কানেকশন করতাম। এখন মনে করেন আমরা যদি এই রুমে এসি থাকতো, তো ডেফিনেটলি আমরা সেম ভাবে যেতাম। আমরা যদি গিজার থাকতো, তো গিজারের কানেকশনগুলো আমরা ডাইরেক্টলি এভাবে গিজারের কানেকশনটা করে যেতাম। ওকে, এখন যেটা আমরা দেখবো যে যখন আমার সুইচ বক্সে আমি ক্যাবল কানেকশন নিয়ে চলে এসেছি, তখন আমার কাজ হচ্ছে সুইচ বোর্ড থেকে লাইট বা ফ্যানে কানেকশনটা দিয়ে দেওয়া। তো আমি যদি এই রুমের কথা চিন্তা করি, তো দেখেন আমার এইটা হচ্ছে একটা সুইচ বক্স। হ্যাঁ, সো এই সুইচ বক্স থেকে যেটা আমরা করেছি, এই লাইটে কানেকশন দিয়েছি, এই যে এই লাইটটাতে। তারপরে এইখান থেকে আমরা ফ্যানে গিয়েছি, এই ফ্যান থেকে আমরা এই লাইটে গিয়েছি, তারপরে আমরা এই লাইটে গিয়েছি। তো আমরা ওয়ারিং করার জন্য যে পাইপগুলো ব্যবহার করে থাকি, সেই পাইপগুলো আপনি দুই রকমই করতে পারেন, PVC এবং GI। তো সাধারণত রেসিডেন্সিয়াল বিল্ডিং বা কমার্শিয়াল বিল্ডিংয়ে মানুষজন PVC পাইপগুলো ব্যবহার করে থাকে। এবং এইখানে ওয়ারিং করার জন্য যে PVC পাইপগুলো ব্যবহার করা হয়, তার ডায়ামিটার থাকে 3/4 ইঞ্চি ডায়ামিটার। তো 3/4 ইঞ্চি ডায়ামিটারের মধ্য দিয়ে সর্বোচ্চ আপনি 6 সংখ্যক 1.5 mm কেবলটা নিতে পারবেন, এই যে এই কেবলটা। তো আমি দেখেন এইখানে যেটা করেছি, আমার তিনটা ফিক্সার, একটা, দুইটা, তিনটা। সো এটা আমার 1 নাম্বার ফিক্সার, এটা আমার 2 নাম্বার, এটা আমার 3 নাম্বার ফিক্সার। তো সেই জন্য আমি সর্বোচ্চ এই যে পাইপগুলো গেছে এর মধ্য দিয়ে আমি এই তিনটা ফিক্সারকে কানেক্ট করতে পারবো। সো আমার 6টা কেবল কিন্তু এখানে শেষ হয়ে যাবে। এরকম করে আপনার যত বড় রুমই হোক বা যে অ্যাঙ্গেলেই আপনি চিন্তা করেন না কেন, এটা কিন্তু আপনি করে ফেলতে পারবেন। এবং এই জায়গার মধ্যে আমরা নোটসগুলো দিকে দিয়েছি, দেখেন এই যে এরকম জায়গার মধ্যে আপনি নোটগুলো থাকবে যে এক্স্যাক্টলি কোনটা কি মিন করে, কোন ক্যাবলগুলো আপনি কি মিন করতে যাচ্ছেন, সো এগুলো কিন্তু থাকে। আর এই যে পরিপূর্ণ একটা শীট দেখতে পাচ্ছেন না, সো এগুলোকে বলা হয় টাইটেল বক্স। তো যখন আমরা কোনো ড্রয়িংগুলো করে থাকি, তখন এরকম টাইটেল বক্সগুলো লাগে। যেমন ধরেন আমার এখানে আমার নাম আছে, আমি যেহেতু ড্রয়িংটা করেছি, আমার প্রজেক্টটা হচ্ছে কোরিয়ান ইপিজেড চিটাগাংয়ের মধ্যে। এই বিল্ডিংটার নাম হচ্ছে 6 স্টোরি ডরমেটরি বিল্ডিং। তারপরে আমি যে ড্রয়িংটা করেছি, এই ড্রয়িংটার নামটা কি, এখানে নোটসগুলো আছে, বা আমার ইলেকট্রিক্যালের জন্য প্রয়োজনীয় যে নোটসগুলো প্রয়োজন, সেটা আমরা এই জায়গার মধ্যে উল্লেখ করেছি। আর একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই, যেহেতু আমার নেক্সট ক্লাস ভিডিওতে এই জিনিসগুলো আসবে। দেখেন এটা কিন্তু আমাদের যে ইউনিটটা আমরা দেখলাম, তার সাথে অন্যান্য যে ইউনিটগুলো আছে সবগুলো সমন্বিত যে যোগফলটা। হ্যাঁ, আচ্ছা, তো আমি চেষ্টা করবো যে এরকম বড় প্ল্যানগুলো করার জন্য এক্স্যাক্টলি আমরা কি মেথডগুলো ব্যবহার করে থাকি, বা আপনারা কিভাবে এরকম নিজেরা বড় প্ল্যান তৈরি করতে পারবেন, বা তার জন্য আপনার পলিসিগত দিক থেকে কী কী জিনিস করতে হবে, সেটা আমরা পরবর্তী যে লেকচারগুলো থাকবে সেই জায়গার মধ্যে আমরা এটা করে দেওয়ার চেষ্টা করব। তো ফাইনালি শেষ করার আগে আমি আপনাদের একটা জিনিস বলি, আপনি যখনই কোনো ড্রয়িংগুলো করবেন, সেটা যত ছোট স্কেলের ড্রয়িংগুলো হোক না কেন, যখন আপনি কমপ্লিট করে ফেলবেন, ডেফিনেটলি আপনি একবার ফাইনাল চেক দিবেন। তো আমার যে এক্সপিরিয়েন্স যেটা বলে, সেটা হচ্ছে যখন আপনি ফাইনাল চেক দিবেন, দেখবেন কোনো না কোনোভাবে আপনার হয়তো বেটার কোনো একটা রেজাল্ট চলে আসে আপনার সামনে, রাইট? তো আজকের মতো ভিডিওটা আমরা এখানে শেষ করি। নেক্সট ভিডিওতে আপনাদের সবার সামনে আমার আবারও দেখা হচ্ছে। তত সময় পর্যন্ত সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।